বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে বহুবার নানান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা বলেছি যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে নিয়ে যাবার পরিকল্পনা বাংলাদেশের জনগণের, বিশেষ করে যারা বাংলাদেশকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন তারা হরহামেশা এই কথাটি বলবার চেষ্টা করছেন এবং এই জায়গাটিতে বাংলাদেশের নারীরাও যে অবদান রেখে চলেছেন বাংলাদেশের জন্মের শুরু থেকেই, সে কথাও আমাদের কম বেশি জানা, যদিও সেই অর্থে স্বীকৃতিটা দেই না বা স্বীকার করতে চাই না বা আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা আমরা করি না। কিন্তু নারীর যে অবদান, নারীর অবদানকে এখন আমরা বলি যে নারীর ক্ষমতায়ন হচ্ছে বাংলাদেশে, নারীর কর্মসংস্থান হচ্ছে, নারী এখন কাজ করছে গার্মেন্টসে, নারী এখন কাজ করছে চা শিল্পে, চিংড়ি শিল্পে, কৃষিতে, অর্থাৎ কর্মজীবী নারীর সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু আসলে কি নারীর সামগ্রিকভাবে যে অবদান আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সেটিকে আমরা যথাযথভাবে স্বীকৃতি দিচ্ছি কিনা অথবা অনুধাবন করতে পারছি কিনা? একজন গৃহিণী যিনি, যাকে কোনো অবস্থাতেই কর্মজীবী নারী হিসেবে স্বীকার করা হয় না, তিনি সেই কাক ঢাকা ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি, অর্থাৎ বাড়ির সবাই বিছানায় যাবার পরে যিনি বিছানায় যান, তার যে শ্রম, তার যে কষ্ট, সেটিকে আমরা কিন্তু কোনো অবস্থাতেই স্বীকার করে নিই না, স্বীকৃতি দিতে চাই না। এবং যদি আমরা হিসেব নিকেশ, সাম্প্রতিককালে কিছু গবেষণার মধ্যে থেকে বেরিয়ে এসছে যে যারা উপার্জন করেন তাদের উপার্জনের যে পরিমাণ, আর যারা সেই অর্থে উপার্জনটা করেন না কিন্তু শ্রমটা দেন, অর্থাৎ যাদের শ্রমটা স্বীকৃত নয়, সেই শ্রমের মূল্য কিন্তু ওই উপার্জনের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এখানে যারা আলোচনা করবেন তারা হয়তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করবেন। মূলত আমরা এই যে মজুরিবিহীন শ্রম যারা দিচ্ছেন তাদের কর্মকাণ্ডকে, কাজগুলোকে কিভাবে বিবেচনা করছি, এবং অনেকেই এই কাজগুলোর স্বীকৃতি এখন সময়ের দাবিও বলছেন। আবার পরিবার, সমাজ এবং রাষ্ট্র থেকে এই কাজগুলোর স্বীকৃতি না দিলে তার কিছু নেতিবাচক প্রভাবও আমরা দেখতে পাই। সমাজে নানা ধরনের অস্থিরতা রয়েছে, নানান কিছু রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, ডানে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা প্রধান ডক্টর ফাহমিদা খাতুন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। জাতীয় অর্থনীতিতে নারীর অবদান নিরূপণ শীর্ষক একটি সাম্প্রতিক গবেষণা মানুষের জন্য ফাউন্ডেশন এবং সিপিডির উদ্যোগে, যৌথ উদ্যোগে হয়েছে। দর্শক অনেকে লক্ষ্য করেছেন যে গণমাধ্যমে এই গবেষণার ফলাফল বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। আমি শাহিন আনাম আপনার কাছে জানতে চাইব যে এই গবেষণার প্রেক্ষাপটটা কি এবং কেন আপনাদের কাছে, অর্থাৎ মানুষের জন্য ফাউন্ডেশনের কাছে মনে হলো এই ধরনের একটা গবেষণা করা দরকার? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশে নারীর যে অগ্রগতি, এটা স্বীকার করার কোনো উপায় নাই। প্রত্যেকটা ক্ষেত্রে নারীর অগ্রগতি হয়েছে এবং তারা অবদান রাখছে। কিন্তু আমরা তবুও জরিপ বলছে নারী প্রতি সহিংসতা মানে বেড়েছে কি কমেছে এই কথাটা না হচ্ছে। এবং আপনারা জানেন যে বিবিএস-এর একটি গবেষণা বলছে, একটি জরিপ, যে 85% নারী আজকে এখনো পারিবারিক সহিংসতার শিকার এবং 60% একদম শারীরিক নির্যাতন। এই কথা আপনি হয়তো ভাববেন যে এটার সঙ্গে এই গবেষণার কি সম্পর্ক হলো যে আমরা আজকে কয়েক যুগের নারী আন্দোলন, সরকারের প্রচেষ্টা, উন্নয়ন যে সংগঠনগুলো আছে তাদের প্রচেষ্টা, সব কিছু মিলিয়ে আমরা কি করতে চেষ্টা করেছি, নারীর প্রতি সহিংসতা এটা রোধ করার জন্য আমরা সবাই মিলে কাজ করছি। সরকার করছে, আমরা বেসরকার করছে, অনেকেই করছে। কিন্তু আজকে চিত্রটা অনেকদিন ধরে চলছে এবং অনেক ধরনের ক্যাম্পেইন চলছে, কিন্তু চিত্রটা আমাদের সামনে কি? আপনি যদি আজকে খবরের কাগজ খোলেন, আপনি কয়েকটা এরকম ইনসিডেন্ট দেখবেন যে নারী, শিশু, তাদের প্রতি সহিংসতা হচ্ছে। এখন আমরা মনে করি যে এটা হওয়ার কারণ হলো যে নারীর মর্যাদা, নারীর সম্মান আমাদের সমাজে কম। এটার কোনো কারণ যদি আমি যদি চিন্তা করি, এটার কোনো, আমাদের চোখে এটার কোনো কারণ নাই। কারণ নারীর মর্যাদা আজকে
কেমন করে কম হবে, কেন কম হবে? কারণ নারী প্রত্যেকটা ক্ষেত্রে অবদান রাখছে এবং দেশের উন্নয়নে এত বড় একটা অবদান রাখছে, তবুও নারীর মর্যাদা কম পুরুষের তুলনায়। এখনো ঘরে যদি একটি মেয়ে জন্ম হয়, বাবা মার মুখ কালো হয়ে যায় অনেক অনেক জায়গায়। মনে করে যে সে নারীর প্রতি যে একটা স্টিরিওটাইপ, যে একটা ধারণা রয়েছে, একটা দৃষ্টিভঙ্গি, যে নারী বোধহয় খুব ডিপেন্ডেন্ট, নারীর মানে একটি মেয়ের দেখাশোনা করতে হবে, তার বিয়ে দিতে হবে, যৌতুক দিতে হবে, এই সবগুলো কারণে আমাদের লাইবিলিটি, আমাদের এখানে ইনহেরিটেন্স যে ল, এটাও কিন্তু এখানে একটা প্রভাব ফেলছে। আমরা মনে করেছি, চিন্তা করে দেখলাম যে এই সম্মান, এই যে নারীর যে সম্মান কম বা মর্যাদা কম, এটা আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি। একটা স্ট্র্যাটেজি আমরা চিন্তা করলাম যে নারীর যে নানান ধরনের অবদান, এটা যদি আমরা মানে জনগণের সামনে, আমরা যদি সমাজের কাছে তুলে ধরতে পারি এবং সমাজের দৃষ্টিভঙ্গি যদি পাল্টাতে পারি, একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি আমরা আনতে পারি, তাহলে নারীর প্রতি সহিংসতা এবং বৈষম্য কমবে। এবং এটা চিন্তা করেই আমরা সিপিডির কাছে একটা অনুরোধ জানিয়েছি, মানে আমরা গেলাম এবং তারা খুবই আনন্দে এটা গ্রহণ করেছেন, যে আমরা দেখতে চাই যে একটা যে নারীর যে অবদান রাখছে, পারিশ্রমিক পাচ্ছে, আমরা জানি তার লেবার ফোর্স ইনক্রিজ হচ্ছে, অনেক ধরনের কাজে আসছে, সেটা তো দেখা যাচ্ছে, কিন্তু যেটা অদৃশ্য, যে নারীর যে অবদান রাখছে, এটা কোনো পারিশ্রমিক পাচ্ছে না, কিন্তু অবদান রাখছে, এবং এটা উৎপাদনশীল কাজ, যেমন কৃষিতে, যেমন ঘরে, যেমন কাঁথা সেলাই, যেমন ক্রাফটে, মানে হাজার হাজার ধরনের কেয়ার ওয়ার্ক, যে দেখাশোনা করছে, ছেলে মেয়ে মানুষ করছে, তাদেরকে পড়াচ্ছে, এই সব অদৃশ্য, কিন্তু এটা পারিশ্রমিক পাচ্ছে না বলে এটা কোনো স্বীকৃতি নাই, এবং এটার সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কোনো মূল্যায়ন নাই বলে স্বীকৃতি নাই বলে মর্যাদা নাই। তাই আমরা এই গবেষণা সিপিডিকে রিকোয়েস্ট করেছি করতে, যে নারীর যে অদৃশ্য কাজ, এটা অর্থনৈতিকভাবে যদি দেখা হয়, মূল্যায়ন করা হয়, তাহলে এটা কতটা জিডিপির উপরে এটা প্রভাব ফেলবে, এই গবেষণা করতে। আমি অনেক কথা বলে ফেললাম বলতে গিয়ে, কিন্তু এইটারই প্রেক্ষাপট এই গবেষণা। ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে। ডক্টর ফাহমিদা খাতুন, এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন আপনি, তো আপনার কাছ থেকে একটু শুনি আমরা যে ফাইন্ডিংসটা আসলে কি বেরিয়ে আসলো। অনেক ধন্যবাদ শাহিন আপা, তো এটার ব্যাকগ্রাউন্ড যেটা দিয়েছেন। তো গবেষণাটা আমরা করেছিলাম যে বাংলাদেশের 64টা জেলায় বিভিন্ন খানা অর্থাৎ হাউসহোল্ডের সদস্যদের আমরা একটা পূর্ব নির্ধারিত একটা প্রশ্নমালার ভিত্তিতে তাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলাম। তো যেটা আপনি জানেন যে কোনো গবেষণার জন্য আপনি স্যাম্পল সিলেকশন যখন করেন, এটা একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে হতে হয়, যাতে কিনা আমি বলতে পারি যে এই যে তথ্যটা পেলাম সেটা আমার রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এই তথ্যটা প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের নারীদের। তো সেটার একটা প্রথম ধাপ ছিল যে খানার সদস্য কিংবা কতখানায় আমরা জরিপ করব সেটা নির্ধারণ করা। আমরা যে জরিপটা করেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের 64টা জেলাতে 5670টা খানার সদস্যদের আমরা ইন্টারভিউ করেছি। তো এইখান থেকে এই খানাগুলোর মধ্যে থেকে 13,640 জন ব্যক্তির তথ্য নিয়েছি। এর মধ্যে হচ্ছে 8,320 জন হচ্ছে নারী এবং 5,320 জন হচ্ছে পুরুষ। তো আমরা এই যে নির্বাচন করলাম, এটাও একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্বাচন করেছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তারা যে লেবার ফোর্স সার্ভে করে থাকে, শ্রমশক্তি জরিপ যেভাবে করে থাকে, যেই পদ্ধতিতে ব্যক্তি নির্বাচন করে থাকে এবং খানা নির্বাচন করে থাকে, সেই পদ্ধতিতেই অনুসরণ করেছি আমরা। তাদের সাহায্য নিয়েই আমরা একটা বিস্তারিত প্রশ্নমালার ভিত্তিতে তাদেরকে ইন্টারভিউ করেছি। এখন প্রশ্নমালার মধ্যে কি ছিল, আমরা জানতে চেয়েছি যে নারী এবং পুরুষ 24 ঘন্টায় দৈনিক, ধরেন যে কোনো একটা দিনে কি কি কাজ করে এবং কি কি কাজে কত সময় ব্যয় করে, এবং সেই সময়ের প্রেক্ষিতে যে কাজগুলো তারা বাইরে অর্থের বিনিময়ে করে সেগুলো তো অর্থ দিয়ে নির্ধারিত হয়ে থাকে, কিন্তু যে কাজগুলো ঘরে করা হয়, সেটা নারী হোক বা পুরুষ হোক, পুরুষরাও করে থাকে ঘরের কাজ, সেগুলোর অর্থনৈতিক মূল্য কত সেটা আমরা নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা
যে সমস্ত কাজের মূল্যায়ন হয় না সেগুলো আমরা কিভাবে মূল্যায়ন করব, সেটার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন ধরুন, আমরা ঘরের মধ্যে যে সমস্ত নারীরা কাজ করে, রান্না করছে কিংবা বাচ্চা দেখাশোনা করছে, বাচ্চার পড়াশোনা করাচ্ছে, বৃদ্ধদের দেখাশোনা করছে, ঘরের যাবতীয় কাজ, শুধু ঘর না, আপনি ধরুন যদি গ্রামে থাকে, বিশেষ করে গ্রামের যেটা হোমস্টেড এগ্রিকালচার যেটা বলি আমরা, তো সেখানে হাঁস মুরগি পালন করছে, সবজি চাষ করছে, সেটা ঘরের ভোগের জন্য, বাইরে বাজারে বিক্রির জন্য না, সেটা আমি পরে বলছি। এই ধরনের কাজগুলোতে যে করছে সেটা অন্য কেউ যদি করে দিত, আমরা কি করি, যারা বাইরে কাজ করি, যদি সময় না হয় তাহলে আমরা কেউ রাখি সাহায্য করার জন্য, তাকে আমরা একটা অর্থের বিনিময়ে কাজ করাই। তো সেই অর্থটা আসলে কত, সেটা আমরা একটা গড় করে হিসাব করেছি। আরেকটা পদ্ধতি, আরো পদ্ধতি রয়েছে, সবগুলো পদ্ধতিরই একটা সীমাবদ্ধতা রয়েছে। আরেকটা পদ্ধতি হচ্ছে, ধরুন যে আমি কাজটা করছি, আমি তো কোনো ঘরের নিজের কাজের জন্য কোনো অর্থ নিচ্ছি না। যদি আমাকে বলা হয় যে আপনি কি অর্থ নেবেন, এটার বিনিময়ে আপনি কত বেতন চান, তখন এই প্রশ্নটাও করেছি, তারা উত্তর দিয়েছে। সেটা গ্রামের নারীদের কিংবা যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম কিংবা যাদের বেশি, এটা ভেদাভেদ রয়েছে, সেটা আমরা মাথায় রেখেছি। শুধু গ্রামে করেছেন তা তো না, আমি বলছি যে ধরুন সারা 64টা জেলা, শহর, গ্রাম, সমস্ত জায়গায়, যেটা বলেছি, যেটা একটা র্যান্ডম স্যাম্পলিং, তো সেই পদ্ধতিতে করেছি। উদ্দেশ্যটা হচ্ছে যে বললাম যে প্রতিস্থাপন সার্ভে থেকে আপনারা নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এরকম সমস্ত ধরুন, এটা তো আমরা র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, গরিব, পেশাজীবী, ঘরের ভিতরে যারা আছে, তারপরে ধরুন যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, কিংবা যারা বাইরে কাজ করছে, বাইরে কাজ করার মধ্যে অফিসে কাজ করছে, ফ্যাক্টরিতে কাজ করছে, যারা ইট ভাঙছে, সেই রকম একটা ডাইভার্সিটিটাকে ক্যাপচার করা হয়েছে সেখানে। তো যার ফলে এটা বলা যায় যে এটা প্রতিনিধিত্বমূলক একটা জরিপ হয়েছে। তো এই করার উদ্দেশ্যটা হচ্ছে যে, আমরা যেটা শুরুতেই বলা হয়েছে যে আসলে আমাদের দেশে যেভাবে আমরা নারীদের মূল্যায়ন করে থাকি, এটার পিছনে তো একটা মনস্তাত্ত্বিক কারণ রয়েছে, কিন্তু একটা অর্থনৈতিক কারণও রয়েছে। অর্থনৈতিক কারণটা যেটা দেখি যে তার অবদানটা তো পুরোপুরি আমার অর্থনীতিতে প্রতিফলিত হচ্ছে না। কেন প্রতিফলিত হচ্ছে না? আমরা যে জিডিপির হিসাব করে থাকি, যে মোট দেশজ উৎপাদন একটা বছরের, সেটার হিসাবটা কিভাবে করা হয়, সেটা হচ্ছে যে অর্থনীতিতে জিডিপির হিসাব নিয়ে আসলে নানান ধরনের সীমাবদ্ধতা রয়েছে, এটার বিতর্ক রয়েছে। তো সীমাবদ্ধতা এই কারণে যে জিডিপির হিসাব করা হয় আপনি যে সমস্ত পণ্য কিংবা সেবা উৎপাদন করে সেটা বাজারে বিক্রি করবেন এবং তার বিনিময়ে আপনি অর্থ পাবেন। যেমন বাইরে যারা আমরা কাজ করছি সেটা, কিংবা আমি ঘরের ভিতরে যাকে আমার কাজ করার জন্য রাখছি তাকে অর্থ দিই, তারটা কিন্তু জিডিপিতে ঢুকছে। কিন্তু যে সমস্ত কাজ আমরা ঘরের ভিতরে করছি অর্থের ছাড়াই, সেগুলো ঢুকছে না। কিন্তু এগুলো আমরা জানি যে এই কাজগুলি যদি সম্পাদন করা না হয় তাহলে কিন্তু পরিবারের সদস্যদের অসুবিধা হবে, সমাজের জন্য অসুবিধা হবে, দেশের জন্য অসুবিধা হবে। তো এই যে হিসাবের সীমাবদ্ধতাটা, এই সীমাবদ্ধতাটার ফলাফলই কিন্তু এই যে নারীদের উপরে দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতাটা, সেটা কিন্তু এই যে মূল গোড়ায় যে একটা শিকড়টা কিন্তু জড়িত রয়েছে আমরা যেভাবে মূল্যায়ন করে থাকি অর্থনীতিতে বিভিন্ন কাজের। একটা অর্থনীতির ক্লাসে আমরা অনেক আগে পড়েছি, যখন শুরু করেছি তখন ধরুন যে আমার মা যদি আমার জন্য কোনো রান্না করলো, সেটার জন্য তো মূল্য পাচ্ছে না, কিন্তু আপনি যদি কোনো রেস্টুরেন্টে যেয়ে খান সেটার জন্য কিন্তু আপনার অর্থ দিতে হচ্ছে। তো এইভাবেই কিন্তু ইন্টারনালাইজড হচ্ছে আর কি, ঘরের ভিতরে যে কাজগুলি করছে। তো সেটার হচ্ছে মূল উদ্দেশ্য। আমি মূল যে বিষয়গুলো বললাম, আরও এখানে রয়েছে, আমি পরবর্তীতে বলবো, আরও অনেক হিসাব রয়েছে, অনেক আমরা তথ্য পেয়েছি এই হিসাব থেকে। শাহিনা নামে একটু বলবেন আপনি যে জাতীয় আয় অন্তর্ভুক্ত হচ্ছে না, এই কাজগুলো মানে কোন ধরনের কাজগুলোকে বলা হচ্ছে যে অন্তর্ভুক্ত? আচ্ছা, আমি একটা কথা আগেই বলতে ভুলে গেছি, আমার বলা উচিত ছিল, যে আমরা যে এই জরিপটা মানে সিপিটিকে দিয়ে করিয়েছি, এটা কিন্তু আমাদের একটা প্রচার অভিযান, মর্যাদায় গড়ি সমতা, এটার একটা অংশ আর কি। আমরা চেয়েছিলাম একবার করেছিলাম, আমরা সবসময় চেয়েছিলাম যে আমাদের এই প্রচার অভিযান হবে
এভিডেন্স বেসড আর কি, এবং সেই এভিডেন্স সিপিডি আমাদের কাছে দিয়েছে। তখন আপনি বলেছিলেন যে যখন আমরা করছি ওটা 1 বছর আগে, তো এটা এখন হয়ে গেছে এবং সবাইকে জানানো যে এটা আমরা জরিপ করে একটা খুবই মানে কি বলবো সায়েন্টিফিক ওয়েতে করে আমরা এই তথ্য পেয়েছি যে নারী এইভাবে অবদান রাখছে এবং যেটা স্বীকৃতি পাচ্ছে না। আপনার প্রশ্ন যে জাতীয় আয় অন্তর্ভুক্ত হচ্ছে না এই কাজগুলো, অনেকগুলো কাজ ফাহমিদা কিছুটা বলেছেন। সবচেয়ে বড় এখানে আমি মনে করি এটা হলো কৃষিতে নারীর অবদান। এটা একদমই অস্বীকৃত। যেটা আপনারা জানেন, আমাদের শাইখ সিরাজ ভাই যে সবসময় যে বলেন যে 22টি কাজের মধ্যে মানে ধান বোনা থেকে বোনার পরে যে গোলা যে ঘরে আনা 22টি কাজের মধ্যে 17টা নারী করে। তো এই যে বীজ থেকে শস্য থেকে খাদ্য করা, এই কাজটা কে করে? এই কাজটা সম্পূর্ণভাবে অনেকটাই যে 17টা যদি হয় তাহলে নারী করে। এবং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশের যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা আমরা খুব গর্ব করে বলি, এটা কিন্তু বিশ্বে নন্দিত একটা বিষয়। এখানে কিন্তু নারীর যে অবদান আপনি আজ পর্যন্ত শুনেছেন কেউ বলেছে যে এখানে তো বাংলাদেশে তো আমরা বলি না আমাদের কৃষকরা মিরাকল করেছে, কিন্তু এই কৃষক মানে কি? আমাদের তো নারী কৃষক কোনো শব্দই নাই, আমাদের একটাই শব্দ আছে কৃষক, তাই না? তো সেখানে এইগুলো কাজের মূল্যায়ন হয় নাই এবং এটা দেশের মানে আমাদের অর্থনীতিতে বিরাট একটা প্রভাব ফেলছে, যেটা আমরা এখনো মানে কাউন্ট করতে জানি না। আমি খুব সহজ ভাষায় যদি বলি, আমাদের সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্ট, যেটা ফাহমিদা আরো বিস্তারিত বলবে, এটা কোনো ডেফিনেশন নাই আর কি। যে ও সে বাড়িতে যেই কাজ করছে অদৃশ্য, যেহেতু বাজারে নিয়ে যাচ্ছে না, এটার কিন্তু কোনো অর্থনৈতিক মূল্যায়ন নাই বা মূল্য নাই আর কি। তো এটি কেন মনে হয় যে অদৃশ্য থাকে? এটিকে আমরা নারীরা করে বলেই মাথার মধ্যে নিই না, নাকি যেহেতু এর জন্য কোনো পে করতে হয় না বা তারা কোনো মজুরি নিচ্ছেন না? এটা তো দেখেন, আমরা অনেক সময় এসব কথা যদি বলি আমাদেরকে অনেকেই রাগ করে বা এরকম ঠাট্টা করে বলছে, হ্যাঁ এখন কি আমার বউকে কি আমি টাকা দিব? এই প্রশ্নটা আপনাদেরকে করতে চাই যে এই অ্যাটিটিউডটা কেবলমাত্র পুরুষদেরই কিনা, না নারীদের মধ্যে? নারীদের আপনি নারীকে আপনি একটা কথা খুব ইন্টারেস্টিং, আপনি জানেন, আপনি তাকেও যদি জিজ্ঞেস করেন সে তো বলবে এটা যে উৎপাদনশীল কাজ, ঠিক ওইভাবে সে হাঁস মুরগি পালছে, সে শাকসবজি লাগাচ্ছে, সে গরু বাছুরের দেখাশোনা করছে, বীজের কিন্তু ওকে জিজ্ঞেস করলে বলে এটা তো আমার ঘরের কাজ, এটা তো আমার কাজ। সে কাঁথা সেলাই করছে কিন্তু সে মনে করে যে এটা নিজের কাজ, তাই না? সো এটার কারণ আমাদের সমাজে আমরা নারী এবং পুরুষের কাজগুলো আমরা এমন ভাবে ভাগ করে রেখেছি যে দুই কাজ আলাদা। এটা মানে হলো যে নারীর কাজ ভেতরে, পুরুষের কাজ বাইরে, বাইরের কাজ বেশি, বাইরে কাজের বেশি মূল্য, ঘরের কাজের কম মূল্য। এই আমি যদি খুব সহজ ভাষায় বলি, এটাই আমাদের। জি, ওনার কথা সূত্র ধরে যেটা আপনি বললেন যে আমরা এই কাজগুলোকে কেন অন্তর্ভুক্ত করি না, নারী করে বলেই কিনা। আসলে যে সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস, যেটা আমরা আমাদের জিডিপি যেভাবে হিসাব করা হয়, এটাতে এসএনএ পদ্ধতি বলা হয়, সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস। এটা জাতিসংঘই করে দিয়েছে, এটার গাইডলাইন ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছে এবং 1953 সালে এই প্রথম শুরু হয় যে এই এসএনএটা বিভিন্ন দেশে তারা এটাকে অনুসরণ করে তাদের জাতীয় আয় হিসাব করে। তো পরবর্তীতে এই যে যেমন নারীদের কাজ, এই ধরনের অদৃশ্য কাজগুলো, নারী এবং পুরুষ সবারই অদৃশ্য কাজগুলো যেহেতু বাইরে রয়ে যায়, তো নারীদের পক্ষ থেকে আসলে আন্দোলনটা হয় যে নারীদের অস্বীকৃত কাজগুলোকে এই এসএনএর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো সেই জন্য তখন জাতিসংঘ আবার ক্যাটেগরাইজ করলো, কাজগুলোকে 3 ভাগে ভাগ করলো, একটা এসএনএ আর একটা নন এসএনএ, এসএনএর বাইরে অর্থাৎ ন্যাশনাল অ্যাকাউন্টসের বাইরে, আর তৃতীয়টা হচ্ছে পার্সোনাল কাজগুলো। তো পার্সোনাল কাজগুলিকে বাইরে রেখে এই যে নন এসএনএ কাজগুলো, সেগুলোকে তারা হিসাবের মধ্যে আনার একটা প্রচেষ্টা চালায় বিভিন্ন দাবির মুখে। তো তারা তখন কিভাবে আনা হবে, সেই জন্যই ওই যে টাইম ইউজ সার্ভেটা প্রথমে তো দেখতে হবে যে কে কত কাজ করছে, অর্থাৎ সময় ব্যয়ের হিসাবটা করতে হবে।
করার পরে সেই কাজগুলোকে অর্থনৈতিক মূল্যে রূপান্তর করা। কিন্তু দেখা যায় যে এটা একটা এমন একটা ফ্রেমওয়ার্ক করা হয়েছে, এখানে নন এসএনএ কাজগুলিকে অন্তর্ভুক্ত করার কোনো স্কোপ নেই, এখানে জটিলতা রয়েছে। এটা কি অনেক সময় ডাবল অ্যাকাউন্টিং হয়ে যাবে কিনা, ডাবল কাউন্টিং হয়ে যাবে কিনা, এরকম একটা টেকনিক্যালিটিজের ব্যাপার রয়েছে। সেজন্য এখনো এটা বাইরেই রয়েছে, মূল অ্যাকাউন্টের মধ্যে ঢুকছে না। আর এই নন এসএনএ কাজগুলো যে নট নেসেসারিলি মেয়েরাই করে থাকে না, অনেক ছেলেরাও করে, উন্নত বিশ্বের ছেলেরাও তো ঘরের কাজগুলি করছে সমানভাবেই। তো সেজন্য নারী পুরুষ সবারই রয়েছে, বাংলাদেশের মেয়েরাই বেশি করে থাকে, এটা বাইরে। আর আমি আমার ওই আগের জরিপের কিছু তথ্য আরো কিছু দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে সেই টাইম ইউজ সার্ভেটা করলাম, সেখানে আসলে এই যে নন এসএনএ অর্থাৎ যে সমস্ত কাজ অন্তর্ভুক্ত হয় না, সেগুলোকে কত ঘন্টা করে থাকে। নারীরা এই ধরনের কাজগুলিকে দৈনিক গড়ে 7.7 ঘন্টা করে থাকে। তার ধরেন যদি বাইরে যারা কাজ করে সেটা তো একটু কম করে থাকে, কিন্তু যারা একেবারেই বাইরে কাজ করছে না, ঘরেই কাজ করে, তাদের অনেক লম্বা, কারো 10 ঘন্টাও হতে পারে, 12 ঘন্টা, আর অন্যদের হয়তো 4-5 ঘন্টা। গড়ে আমি বলছি যে আমরা পেয়েছি 7.7 ঘন্টা। আর অন্যদিকে পুরুষরা এই ধরনের কাজ যেগুলো হিসাব হয় না, তারা গড়ে করে থাকে 2.5 ঘন্টা। তো এবং এইটা গ্রাম এবং শহরে এরকম ব্যবধান, দুইজনের মধ্যে যে নারী এবং পুরুষের মধ্যে ব্যবধানটা বোঝাই যাচ্ছে। আর কত ধরনের কাজ করে, এই যে অদৃশ্যমান কাজগুলি, সেগুলো কত ধরনের, এটা ওই জাতিসংঘই তারা 15টা কাজের হিসাব করেছে, 15 ধরনের একটা ব্রড ক্যাটাগরি। তো এই 15টা কাজের মধ্যে আবার আরো সাব গ্রুপ রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে নারীরা 12 কাজ এরকম টাইপের কাজ করে, যেগুলো কিনা জাতীয় আয় অন্তর্ভুক্ত হয় না। আর ছেলেরা করে থাকে 2.7। সেখানেও একটা বিরাট পার্থক্য দেখা যাচ্ছে। আর যেটা বললাম যে কাজ যে অন্তর্ভুক্ত হয় না, সেটার মূল্য কত আমরা হিসাব করেছি। যদি জাতীয় আয়ের তুলনায় দেখি, তাহলে দেখা যায় যে প্রথম পদ্ধতি, অর্থাৎ আমি না করে অন্যকে দিয়ে যদি করাতাম, অর্থাৎ প্রতিস্থাপন মূল্য অথবা রিপ্লেসমেন্ট মেথডে, সেইটা হচ্ছে আমাদের যে জাতীয় এখন যে জিডিপি, সেটার 76%, 76.8%, প্রায় 77%। আবার অন্য একটা বিকল্প পদ্ধতি, আমাকে যদি বেতন দেওয়া হয়, সেই পদ্ধতিতে যদি করি তাহলে একটু বেশি, সেটা হচ্ছে আপনার 87%, জিডিপি 87%। এখন এটা কত? বর্তমানে যারা যে সমস্ত নারীদের কাজগুলোকে হিসাব করা হচ্ছে জিডিপিতে, সেটার পরিমাণ শতকরা 30% মতো। অর্থাৎ এখন আমি দেখছি যে যেই কাজগুলোকে হিসাব করা হয়, যেই কাজগুলোকে হিসাব না করা হচ্ছে 3 গুণ, 2.5 থেকে 3 গুণ। অহিসাবকৃত কাজের পরিমাণটা হিসাবকৃত কাজের চাইতে 2.5 থেকে প্রায় 3 গুণ। অর্থাৎ এটা আমাদের দৃষ্টির অগোচরে রয়ে যাচ্ছে। তো সেটা থেকে বোঝা যায় যে আমরা কত ভাবে বঞ্চিত। একটা প্রশ্ন করতে চাই যে এই গবেষণার ফলাফল যেদিন আপনারা প্রকাশ করেন, সেখানে পরিকল্পনা মন্ত্রী ছিলেন এবং তিনি বলছিলেন যে এটি জিডিপিতে আনার একটা পদ্ধতিগত সমস্যা আছে। তো আপনি একটু বলবেন যে বাইরের কোনো দেশে এই অস্বীকৃত কাজগুলো বা অদৃশ্য কাজগুলোকে জিডিপির মধ্যে নিয়ে আসবার কোনো উদাহরণ আছে কিনা? এখনো পর্যন্ত এটা তো জাতিসংঘের, যেটা আমি বলেছি, জাতিসংঘের ফ্রেমওয়ার্কটা তৈরি করে দিয়েছে। এখানে কিছু পদ্ধতিগত সমস্যা আছে, যেটা বললাম যে এটা অ্যাকাউন্টিং এর নিটিগ্রিটি রয়েছে, যেটা বললাম যে 2 বার হিসাব হবে কিনা, এইগুলা। কিন্তু এটা আসলে কোনো ভ্যালিড কোনো পয়েন্ট না আমি বলবো। পৃথিবীর অন্যান্য অনেক দেশে, যেটা বললাম যে তারা প্রথম ধাপ পর্যন্ত করতে পেরেছে। প্রথম ধাপটা কি? তারা টাইম ইউজ সার্ভেটা করছে, অর্থাৎ প্রতি বছর তারা এই যে জরিপ করছে কে কত ঘন্টা কোন ধরনের কাজ করছে, এবং সেটার মাধ্যমে ফলিত হচ্ছে যে নারীরা আসলে এই অদৃশ্যমান কাজগুলো কত ঘন্টা করে থাকে। সেটা আমি বলছি যে প্রথম ধাপ, এবং সেটা পৃথিবীর বহু দেশে, এমনকি আমাদের প্রতিবেশীদের দেশ ভারতেও হচ্ছে। এবং আর্থিক মূল্যায়নের আগেও এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করি। আরেকটা যে পদ্ধতিগত সমস্যা থাকার পরেও আমরা যদি মূল অ্যাকাউন্টসের মধ্যে না রেখে যদি সমান্তরালভাবে করতে থাকি, যে সময় বের করলাম এবং সময় বের করার পরে আমি এটাকে অর্থনৈতিক মূল্যে রূপান্তর করলাম, সেটা কিন্তু পাশাপাশি চলতে পারে। অ্যাকাউন্টিং এর মধ্যেই আনতে হবে এমন কোনো কথা নেই। একটা যেটা বলা হয়ে থাকে যে এখন যদি আমি এইগুলাকে জিডিপির মধ্যে নেই, তাহলে আমি দেখতে পাচ্ছি কি জিডিপি কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাবে।
হ্যাঁ, তো আমরা তো ডাবল ডিজিটই অনেক জিডিপির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, তাহলে প্রশ্ন হবে যে তখন কি একটা আমরা উন্নত ইকোনমিস্ট হিসেবে আমরা কি মানে আপনার কাছে কি এই তৃপ্তিটা নিতে পারি কিনা আপনার কথা ধরে যে আমাদের জিডিপি আসলে ডাবল ডিজিটই আছে? আমরা হয়তো না, এখানে খুশি হওয়ার কিছু নাই, কারণ আমরা যে যখন বলবো যে আমাদের জিডিপি দ্বিগুণ হয়ে গেছে, সবাই অন্য দেশেরটাও হয়ে যাবে, সবাই কিন্তু এটা রিলেটিভিটির ব্যাপার, হ্যাঁ, রিলেটিভ ভাবে হচ্ছে আর কি। সেজন্য যেমন ধরুন আমাদের জিডিপি কিছুদিন আগে বেস হিসাব করা হয়েছে, বেস চেঞ্জ করার ফলে আমাদের জিডিপির পরিমাণ বেড়ে গেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম অনেক বেড়ে গেছে 1995-96 ভিত্তি বছর থেকে 2005-06 ভিত্তি বছরে রূপান্তর করার ফলে এখানে পরিমাণটা বেড়ে গিয়েছে। তো সেটার নিয়ে আসলে যেটা বললাম যে রিলেটিভ, সেটা নিয়ে আত্মতৃপ্তির কিছু নাই। মূল ব্যাপারটা হচ্ছে যে আসলে সবার দৃষ্টিগোচরে আনা যে এই কাজগুলো করা হচ্ছে, এগুলো আসলেই যে এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছে যে আপনি কি মাকে কি আপনি অর্থ দিবেন তার রান্নার বিনিময়ে, কিংবা মা যে বাচ্চা লালন পালন করছে সেই ভালোবাসার মূল্যকে আপনি দিতে পারবেন, তা তো না। আসলে এটা একটা সিম্বলিক জিনিসটা, হ্যাঁ। তো একটা অনুধাবন করার বিষয়, সেই অনুধাবন যতক্ষণ না আমরা করতে পারবো ততক্ষণ এটা মর্যাদার বিষয়টাই তো আসলে মূল উদ্দেশ্য, মর্যাদাটা প্রতিষ্ঠিত হবে না, সেটাই আসলে লক্ষ্য। শাইনা, এই যে ঘরে থেকেও এত অবদান নারীদের, এবং সেটি যদি আমরা উপলব্ধি করি, আপনি যেটি বলছিলেন যে সহিংসতা কমবে, সমতাটা আসবে না হয় আপনার কাছে? নারী পুরুষের সমতার কথা যেটি আমরা প্রায়শই বলি বা আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করি, সহজ হয়ে আসে না এখানে? আসলে আমাদের সবগুলোই তো চেষ্টা, ধরেন আমরা অনেক কিছুই তো চেষ্টা করেছি অনেক দিন ধরে, তাই না? আমরা নারীর শিক্ষা নিয়ে কাজ করেছি, নারীর প্রতি সহিংসতা রোধ করার অনেকগুলো পদ্ধতি নিয়েছি, পরিবারের সঙ্গে কাজ করেছি, নারীর স্বাস্থ্য নিয়ে কাজ করেছি, তাই না? সবগুলোই কিন্তু মূল জায়গায় রয়েছে যে নারী পুরুষের যে বৈষম্য, এটা আমরা মানে কমাতে চেষ্টা করছি, এবং নারী পুরুষের বৈষম্য আছে বলে সহিংসতা হচ্ছে, তার মর্যাদা কম বলে সহিংসতা হচ্ছে। তো এটা মানে নারী পুরুষের সমতা আসবে নাকি এটা বলা খুব কঠিন, হ্যাঁ, এটা বলা খুব ডিফিকাল্ট। কিন্তু আমাদের উদ্দেশ্য যেটা ফাহমিদা বলছেন, যে সমাজকে নারীদেরকে একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা, মানে নারীর প্রতি যে ধ্যান ধারণা রয়েছে এটার মধ্যে একটা পরিবর্তন আনা, এটা খুব কঠিন কাজ। কিন্তু আমি মনে করি, আপনি বলছেন যে সমাজ ইতিবাচক ভাবে দেখবে, নারীরা তো সমাজের অংশই। অবশ্যই অংশ, কিন্তু মানে অনেকভাবে অংশ হলেও একটু একটু কম আর কি, একটু নিচু জায়গায় আছে এখনো, কম গুরুত্ব, কম। হ্যাঁ, আপনি বলেন না কেন একটি ছেলে জন্ম নিলে খুশি হয় বেশি পরিবারে, কেন, কি কারণে বলেন? আজকে আমি বলবো যে এই মেয়ে যে বড় হবে সে তো গার্মেন্টে এসে চাকরি করে সব টাকা তার বাবা মার কাছে পাঠাবে, তাই না? তারা গ্রামীণ অর্থনীতি কিন্তু পরিবর্তন এনেছে বিরাট ভাবে, কিন্তু তবুও সেই স্বীকৃতি পাচ্ছে না। এই অস্বীকৃতিটা তো পরিবারও দিচ্ছে না, সমাজও দিচ্ছে না, রাষ্ট্রও দিচ্ছে না। শুরুটা কোত্থেকে করতে হবে বলে মনে হয়? পরিবার, অবশ্যই আমি বলবো যে পরিবার হলো একটা মূল জায়গা পরিবর্তনের। পরিবার যদি স্বীকৃতি দেয় এবং বোঝে, তাই আমরা এই যে বাড়ি বাড়ি গিয়ে যে সে ফাহমিদার গবেষণা যে জিজ্ঞেস করেছে যে কি করে নারী, ও তো নিজেই উপলব্ধি তখন করতে পেরেছে যে তাই তো আমি তো এত কাজ করি, তার ঘরের মানুষও কিন্তু শুনেছে, বুঝতে পেরেছে, তাই তো সে এতভাবে কাজ করছে, তাই না? এটা যে জানে না তা না, কিন্তু একটা উপলব্ধি করার ব্যাপার। এবং আমি মনে করি এই গবেষণার ফলাফল নিয়ে আমাদেরকে আরো অনেক সহজ ভাষায় এটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে আমি এমন একটা রিয়াকশন পাই আমাদের গবেষণা এবং প্রচার অভিযান, যে মানুষ একদম খুব অবাক হয়ে বলবে, ও তাই তো, আমি তো জানতাম না। আমি এরকম একটা রিয়াকশন আশা করছি যে তাহলে কেন নারীর প্রতি সহিংসতা, কেন তার মর্যাদা কম। এবং আপনার প্রশ্ন যদি বলি, এটা একটা মানে নারী পুরুষের যে অসমতার বিষয়, এটা কিন্তু পৃথিবী জুড়ে, এটা কিন্তু মানে বাংলাদেশে যে কেবল তা বলা যায় না, অবশ্যই না। কারণ একটি পিতৃতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থায় এইভাবে কাঠামোটা তৈরি হয়ে গেছে, মন মানসিকতা সবকিছু এইভাবে তৈরি হয়ে গেছে, এই যে বৈষম্যটা
তো এটা অনেক দেশ অনেক ধরেন বিভিন্ন আইন, বিভিন্ন পলিসি করে এবং যে রেগুলেটরি মেকানিজম স্ট্রেনথেন করে এই দূরত্বটা আস্তে আস্তে কিন্তু কমিয়ে এনেছে, একদম যে চলে যায়নি তা না। আমাদের দেশেও আমাদের ভালো আইন রয়েছে, পলিসি রয়েছে, সরকারের অনেক ধরনের পদক্ষেপ রয়েছে। আমাদেরও এখানে পরিবর্তন যে হয়নি আমি এটা অবশ্যই বলবো না। এই দূরত্বটা আজকে দেখেন যে এই যে পরিবার, আমাদের যে প্রাইমারি স্কুলে, প্রাথমিক স্কুলের যে ছেলে এবং মেয়ের যে এনরোলমেন্ট একদম এক, এটাও তো একটা বিরাট পরিবর্তন। একটা বাবা মা মনে করছে না আমি ছেলেকেও পড়াবো মেয়েকেও পড়াবো, তাই না? এটাও তো একটা পরিবর্তন, এটা বলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই গবেষণা করা কিংবা এই যে আমাদের এই আন্দোলনটা কিংবা ধরুন প্রচারণা অভিযানটা, এটা তো একদিকে হচ্ছে যে দেখানো নারী কত কাজ করে, কিন্তু তার পাশাপাশি আমি বলবো যে দেখানোর পাশাপাশি আরও একটা পদক্ষেপ নিতে হবে। সেটা হচ্ছে যে শ্রমবাজারে আরো বেশি করে নারীদেরকে নিয়ে আসতে হবে। আসলে ঘরের কাজ করি এবং মর্যাদা দিতে হবে, এইটাই আত্মতুষ্টি নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। আপনি যেটা আমরা দেখি যে বাংলাদেশের নারীরা বর্তমানে শ্রমবাজারে প্রায় 36% নারী অংশগ্রহণ করছে। তারপরেও যে সহিংসতা কিংবা নারীর প্রতি অন্যায় অবিচার, আমি মনে করছি যে অর্থনৈতিক ক্ষমতাটা আসলে ক্ষমতায়নের একটা প্রথম ধাপ, পুরোপুরি না। সেখানে পরে রাজনৈতিক ক্ষমতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে গেলে তার যে প্রাথমিক ধাপটা সেটা সম্পূর্ণ করা হবে, এবং সেই জন্যই নারীদেরকে আরো বেশি করে শ্রমবাজারে নিয়ে আসতে হবে। শ্রমবাজারে নিয়ে আসবে কিভাবে? আমাদের এই জরিপের মধ্যে আরো কিন্তু কিছু কিছু উল্লেখযোগ্য ফাইন্ডিংস ছিল, সেগুলো আমরা জিজ্ঞেস করেছি যে আচ্ছা তাহলে কি আপনি বাইরে কাজ করবেন? অনেকেই কিন্তু বলেছে যে তারা কাজ করবে না। হিসাব রয়েছে আমাদের কাছে। কেন করবে না? তারা বলছে যে অনেকে যেমন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য রয়েছে, তারা করতে চায় না। অনেকে আবার বলছে যে সে ঘরের কাজের অসুবিধা হবে, বাচ্চাকে কে দেখবে কিংবা ঘরের অন্যান্য সদস্যদের সেগুলো কি করবে, সেটা কিন্তু তারা প্রতিবন্ধকতা হিসাবে দেখছে। তার মানে হচ্ছে যে তার পারিপার্শ্বিক অবস্থা তার জন্য অনুকূল নয়। তার যে কিছু কিছু বাধা রয়েছে, এগুলো কাঠামোগত স্ট্রাকচারাল যে ব্যারিয়ারগুলি রয়েছে, সেই কাঠামোগত বাধাগুলি যতক্ষণ পর্যন্ত না সে অতিক্রম করতে পারছে ততক্ষণ পর্যন্ত সে শ্রমবাজারে অংশগ্রহণ করতে পারছে না। এবং সেটার জন্য কাকে ভূমিকা নিতে হবে? পরিবার থেকে তো হয়তো এনকারেজমেন্ট, মোরাল সাপোর্ট রয়েছে, কিন্তু বাইরেও সমাজ এবং রাষ্ট্রের কিছু ভূমিকা রয়েছে। আপনি যদি যারা ধরুন বাইরে কাজ করছে তাদের যাতায়াতের একটা ব্যাপার রয়েছে, তারা যদি নিরাপদ যাতায়াত না করতে পারে তাহলে তার যখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরবে তার একটা অনিরাপত্তাজনক পরিস্থিতি থাকে, নিরাপত্তার অভাবে অনেক ধরনের ঘটনা ঘটে, সেটা আমরা দেখছি। তারপরে যারা কর্মস্থলের পরিবেশ একটা যে নারীর জন্য উপযোগী কিনা, তারপরে ধরুন যারা ঢাকার বাইরে থাকে, রাজধানীর বাইরে, শহরের বাইরে থাকে, তারা এসে যখন শহরে কাজ করে তারা কোথায় থাকবে? সেই জন্য তাদের হস্টেল তৈরি করা, নিরাপদ হস্টেল তৈরি করা এবং সেগুলো সুলভ মূল্যে সকলের কাছে পাওয়ার একটা সুবিধা করতে দেওয়া। এই সমস্ত পরিবেশ যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, তারপরে আরেকটা কি, তার বাচ্চা যখন যদি থাকে তার বাচ্চার জন্য দিবাযত্ন কেন্দ্র, সেগুলো করা সুযোগ সুবিধা। তারপরে এটার সাথে আরো একটা জিনিস জড়িত, অনেক নারীরা কি তারা কি করে, তাদের একটা দিনের উল্লেখযোগ্য সময় চলে যায়, আজকাল দেখবেন যে বাচ্চাকে স্কুলে নিয়ে যায় এবং সে বসে থাকে, কারণ যানজটের কারণে সে আর ফিরে আসতে পারে না, সেটা আরেকটা সমস্যা আর কি। তো সে থাকে এবং দিনের অর্ধেক সময় চলে যায়। কেন সে নিজে নিয়ে যায়? সেখানে কিছু নিরাপত্তাহীনতা, কারণ আমার রাষ্ট্র এবং সমাজ আমাকে নিরাপত্তা দিতে পারেনি। সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা বলেন কিংবা ধরেন আইনগত সমস্যা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতির কারণেও কিন্তু নারীদের নিজেদেরকেই দিতে হচ্ছে। এবং একটা পুরুষ কাজ করছে, নারী নিজেই হয়তো বলছে যে না ঠিক আছে আমি দেখাশোনা করছি। তো সেখানে দেখা যাচ্ছে যে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ। তারা যদি অনুকূল পরিবেশ না তৈরি করে তাহলে নারীর জন্য আসলে কাজ করা, বাইরে কাজ করাটা খুব দুরূহ হয়ে যাবে। এবং যতদিন পর্যন্ত না আরো বেশি করে কাজ করছে, আমাদের মেয়েরা গার্মেন্টসে কাজ করছে কিংবা আরো অনেক ধরনের কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণমূলক কাজগুলিতে কতটুকু করতে পারছে। যত উপরের দিকে যাচ্ছে সেখানে কিন্তু নারীর সংখ্যাটা কমে যাচ্ছে। সিদ্ধান্ত গ্রহণমূলক কাজগুলি যত বেশি করে করতে পারবে তখন নারী অনুকূল সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। দেখা যায় যে এখন তো দেশের প্রধানমন্ত্রী, ফরমাল বিরোধী দলের নেত্রী, ইনফরমাল বিরোধী দলের নেত্রী, স্পিকার, হয়তো দেখা যাবে প্রধান বিচারপতিও কয়েকদিন পরে,
সবই তো নারী, এখানে দেশের আরেকটা, শীর্ষস্থানে সব হ্যাঁ জায়গায় তো দেখুন, নারীরা শীর্ষস্থানে থাকা একটা কথা, আরেকটা ধরেন সংবেদনশীলতা থাকা আরেকটা কথা, আরেকটা আপনাকে দেখতে হবে যে আমরা আগে পড়ে এসেছিলাম, ছাত্র জীবনে পড়তাম যে শ্রেণী বৈষম্যের বিষয়টা, মার্কসের কথা যদি ফিরে আসে এখানে, যে একজন শহরের নারী আর একজন গ্রামের নারীর দৃষ্টিভঙ্গি কিন্তু এক হবে না। শহরের নারী কিন্তু তার শ্রেণীগত অবস্থানের কারণে তার যে আশেপাশে যারা রয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল কিংবা তাদের প্রতি চিন্তা ভাবনাটা আরো বেশি করবে। সেই জন্য এই যে রাজনৈতিকভাবে সচেতনতাটা বৃদ্ধি করা এবং রাজনৈতিক ক্ষমতায়ন, সেটাও কিন্তু নারীর ক্ষমতায়নের অন্যতম অংশ আর কি। তো সেই আমি আমার স্পিকার বলুন কিংবা আমার প্রধানমন্ত্রী বলুন কিংবা আমার শীর্ষ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নারীরা যতই থাকুক, যতদিন পর্যন্ত না তারা আরো সংবেদনশীল হয়ে নারী উন্নয়নমূলক নীতিমালা গ্রহণ করতে পারছে, ততদিন পর্যন্ত কিন্তু নারীর উন্নয়ন হবে না। আমরা খুবই খুশি, বাংলাদেশে অনেক ধরনের উন্নয়নমূলক নীতিমালা হয়েছে, নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য আইন হয়েছে, সেগুলো কিন্তু আরেকটা কথা হচ্ছে তার পরবর্তী পদক্ষেপটা কি, আইনের বাস্তবায়নটা কি। এবং আইনের বাস্তবায়নটা যতক্ষণ করতে যাবেন তখনই কিন্তু আবার সেই রাজনীতিটা চলে আসে, যে আমরা কোন পরিস্থিতিতে আইনের, এটা শুধু নারী বিষয়ক আইন না, সামগ্রিকভাবে দেশের অন্যান্য আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যা, এটা একই ধরনের সমস্যা। এই যে স্বীকৃতি যেটি দেয়া নিয়ে আমরা আলোচনা করছি, সেই স্বীকৃতি দেওয়ার জন্য নীতি কাঠামো তৈরি আছে কিনা বা করা আছে কিনা বা করার কোনো উদ্যোগ আছে কিনা, সেটি তো নেই সম্ভবত। আছে এবং নাই, যে ফাহমিদা খুব গুরুত্বপূর্ণ কথাই বলেছেন, যে নারীর জন্য যে সুযোগ যে করে দেওয়া, সুযোগ সুবিধা, এবং যে একটা তো গৃহস্থালীর কাজ সে করছে এবং আমরা বলতেই থাকবো যে স্বীকৃতি এবং তার মূল্যায়ন করা স্বীকৃতি একদিকে, কিন্তু নারী যেন আরো বেশি সুযোগ পায় বাইরেও কাজ করা, সেদিকে, এবং শুধু যে একদম মিনিয়াল গার্মেন্টে একদম সে হয়ে থাকবে সব সময়, কি বলে যে কাপড় কাটছে আর মেশিন না, আর উপরে কিভাবে যাবে, সেখানে একটা তার দক্ষতা বৃদ্ধির একটা বিশাল বিষয় রয়েছে। অবশ্য নিরাপত্তা, তার বাসস্থান, এগুলি সব কিন্তু নীতি নির্ধারকের কাজ এবং পলিটিক্যাল যে কমিটমেন্টের কথা। সো সেইভাবে অবশ্য ইনফ্রাস্ট্রাকচার এখনো এক্সিস্ট করে না। আইন আছে কিন্তু আইনের প্রণয়ন নাই। দেখেন, একটি মানে পারিবারিক যে সহিংসতা মানে রোধ করার একটা আইন করা হয়েছে, সেখানে এটা নিয়ে কোনো প্রচার নাই, মানে অনেকেই জানে না এরকম একটা আইন হয়েছে। তাই আমরা কিছুদিন আগে বিবিএস এর জরিপে দেখলাম যে এখনো এত পারিবারিক সহিংসতা হচ্ছে, যদিও একটা আইন রয়েছে এবং আইন পাশ হয়েছে 2-3 বছর হয়ে গেছে। সো সেখানে একটা ইমপ্লিমেন্টেশনের একটা বিরাট একটা জায়গা বা সুযোগ মানে রয়েছে, যেটা আমরা করছি না আর কি, করতে পারছি না। আমাদের সবার প্রচেষ্টার সত্ত্বেও আমরা বাংলাদেশে বড় সমস্যা, হয়তো আইন ভালো থাকে কিন্তু তার কোনো প্রয়োজন সব ক্ষেত্রে বাস্তবায়নটা একটা বড় সমস্যা। সো ডক্টর ফাহমিদা, একটু বলবেন যে নারীর প্রতি যে সহিংসতা, বা যেটি শাহিনা নাম খুব জোর দিচ্ছেন এবং ঘুরে ফিরে বলছেন যে এই মর্যাদা না দেওয়ার কারণে আসলে সহিংসতা, নির্যাতনটা বাড়ে, এর ফলে অর্থনীতিটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? হ্যাঁ দেখুন, আমরা কিন্তু এই ব্যাপারেও একটা গবেষণা করেছিলাম অনেক কয়েক বছর আগে, যে এটারও একটা অর্থনৈতিক মূল্য রয়েছে। যখন একজন নারী নির্যাতিত হয় ঘরে কিংবা ঘরের বাইরে, সহিংস হয়, তার শারীরিকভাবে সে নির্যাতিত হয়, তখন কয়েক ধরনের কিন্তু কস্ট এটার মধ্যে জড়িত হয়ে যায়। সে যদি ভয়াবহভাবে আক্রান্ত হয় তখন কিন্তু তার প্রথমেই যেতে হয় ডাক্তারের কাছে, সেখানে একটা খরচ রয়েছে। তারপরে এটা যখন ক্রমান্বয়ে বাড়তে থাকে তখন কিন্তু তার একটা আইনের আশ্রয় নিতে হয়। প্রথমে দেখা যায় যে বিশেষ করে গ্রামাঞ্চলে তখন একটা সালিশের মাধ্যমে এটা একটা মীমাংসা করার প্রচেষ্টা করা হয়, সে সালিশেরও একটু কিছু খরচ রয়েছে, সেটা কিন্তু তাদেরকেই বেয়ার করতে হয়। তারপরে যখন সে আইনের আশ্রয় নিতে আসে, কোনো ধরনের মানবাধিকার সংগঠন কিংবা নারী সংগঠনদের কাছে আসে, শহরে সাধারণত সেগুলো, সেটা একটা যাতায়াত খরচ রয়েছে। এবং অনেকে যদিও ফ্রি সাহায্য দিয়ে থাকেন, অনেক সংগঠন রয়েছে, কিন্তু তার বাইরেও কিছু খরচ রয়েছে। যখন সে একটা লিগাল প্রসিডিওরে যায়, আপনি তো জানেন বাংলাদেশের যে কোনো লিগাল প্রসিডিওরে গেলেই এটা অনেক লম্বা এর মধ্যে পড়ে যায়, তখন কোর্টে যাওয়া আসার এই যে বছরের পর বছর চলতে থাকে, সেটাই খরচ রয়েছে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে সেই যে খরচটা, আমরা সেই হিসাবটা করে দেখেছি, সেটা জাতীয় আয়ের 2.8%, সেটাও কিন্তু কম না। এবং দেখা যায় যে যখন
এই যে অ্যাসিড আক্রান্ত যখন হয় সেগুলোর খরচ কিন্তু অত্যন্ত বেশি, এবং সেই খরচগুলা যে মন্ত্রণালয়, নারী এবং শিশু মন্ত্রণালয় সব বেয়ার করতে পারে তা না। অনেক সংগঠন রয়েছে, মহিলা পরিষদ কিংবা আইন সালিসি কেন্দ্র এবং আরো অনেক নারী সংগঠন রয়েছে, সবাই যে তার সবার খরচটা মেটাতে পারে তা না। তো সেই জন্য এটার একটা অর্থনৈতিক দিক রয়েছে, এবং শুধুমাত্র এই নারীর খরচটা, নারী কিন্তু তার নিজের উপর খরচটা না, যখন একটা পরিবারে এরকম সহিংসতা দেখা দেয় তখন কিন্তু একটা বাচ্চাও, শিশুও তার সেটার ভুক্তভোগী হয়। তার স্কুলে যেতে সুবিধা হয়, অনেকদিন তার স্কুলও যাতায়াত করা বন্ধ থাকে, তখন স্কুলের যে বেতন দেওয়া হয় সেই বেতনটাও কিন্তু আপনার অংশ এটার অন্তর্ভুক্ত হয়। এমনকি অনেক সময় পুরুষরা, যেই পুরুষ সহিংসতার অংশীদার যে করে থাকে, সেও কিন্তু কাজে অনেক সময় যেতে পারে না একটা ঝামেলার মধ্যে। তো এগুলো সবই কিন্তু আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এবং তারপরে আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক, সেই মনস্তাত্ত্বিক খরচটাও, এটাও কিন্তু এটার একটা আর্থিক মূল্য রয়েছে। চিকিৎসা দিতে হয় অনেক সময়, কিংবা যারা চিকিৎসা দিতে না পারে তারা যে এই যে সাফার করে আনপ্রোডাক্টিভ হয়ে যায়, সেটাও কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। তো এই যে এখানে বলবো যে ক্ষতিটা অবশ্যই একটা অর্থনৈতিক ক্ষতি, এবং সিপিডি একটা করেছে, সবচেয়ে বড় কিন্তু একটা সামাজিক ক্ষতি হয়। সামাজিক ক্ষতি নারীর এবং পুরুষের, এই যে এটা বেরিয়ে আসে যে সামাজিক যে অবক্ষয়, যে একটা মূল্যবোধের একটা বিষয়, এবং আমরা মানে সামাজিকভাবে নারীকে কোন জায়গায় রাখছি, কি স্থান আমরা দিচ্ছি, এই জিনিসটা কিন্তু বেরিয়ে আসে, যেটা আমি মনে করি খুবই মারাত্মক। এবং এই যে আমাদের বিচার ব্যবস্থা যে কাজ করে না, যে নারী বান্ধব না, এবং একটি পুরুষ মনে করে যে আমি এটা করে আমি পার পেয়ে যাব, এই যে কালচার অফ ইম্পিউনিটি, এই সবগুলো কিন্তু এই নারী প্রতি সহিংসতার মধ্যে বেরিয়ে আসে, যেটা আমি মনে করি সামাজিকভাবে খুবই ক্ষতিকর। এবং আমাদের যে পরের যে প্রজন্ম, ওরা কি দেখে কি শিখে বড় হচ্ছে, তাই না? এবং এটা একটা মারাত্মক ব্যাপার আমি মনে করি। অর্থনৈতিক তো একটা আছেই মূল্য, সামাজিক মূল্যটা অনেক, মানে একটি তো নারী তার নিজের পার্সোনাল, তো তার জীবনটা একদম অন্যরকম হয়ে যায়, সে তার কনফিডেন্স, তার নিজের উপরে বিশ্বাস, আস্থা সবকিছু নষ্ট হয়ে যায়, তার পুরা গোটা সমাজে তার একটা মুখ ছোট হয়ে যায়। আমাদের একটা ব্লেমিং দ্য ভিকটিমের ব্যাপার আছে, অ্যাজ ইফ ওই দোষ করেছে। এখানে যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটাও কিন্তু নারী বান্ধব না। সো সব দিক দিয়ে এটা হওয়ার পরে পার্সোনাল লাইফ, তার ফ্যামিলি এবং সমাজের যে ক্ষতি হয়, এইটা কিন্তু, এর জন্য আমরা এইসব সবকিছু নিয়ে খুবই বিচলিত। আরেকটা জিনিস যেটা একটু আগে বললাম যে শ্রেণী বৈষম্যের ব্যাপারটা, এটা নারীর প্রতি বেশি হচ্ছে, কিন্তু আবার দেখবেন যে এই বৈষম্যটা পুরুষের মধ্যেও হয়ে থাকে। আপনি দেখবেন যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল কিংবা যাদের কম শিক্ষা রয়েছে, তাদের প্রতিও কিন্তু একই রকম বৈষম্য, অর্থাৎ যে ক্ষমতার দ্বন্দ্ব, পাওয়ার রিলেশনশিপটা, এটা কিন্তু সবার মধ্যেই, নারী পুরুষ নির্বিশেষে আমাদের সব এই সমাজে রয়েছে। এবং আরেকটা জিনিস, সেটাও ক্ষমতার মধ্যে দেখবেন যে বা শিশুদের প্রতিও সহিংসতা, এটাও একটা বিরাট আকার ধারণ করছে। শিশুরা দুর্বল, তাদের কোনো ক্ষমতা নাই, না আছে অর্থনৈতিক ক্ষমতা, না আছে শিক্ষাগত ক্ষমতা। মোদ্দা কথা হচ্ছে যে মানে দুর্বলের প্রতি যে দুর্বলের প্রতি সবলের যে আক্রমণ এবং বৈষম্য, এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাটার কারণেই তো সবকিছু হচ্ছে। তো সেখানে নারী যেহেতু একজন দুর্বল, সেই এবং একজন ক্ষমতাবান নারী আরেকজন দুর্বল নারীর প্রতি ওই একই। উল্টোটাও হতে পারে, পুরুষ যদি কোনো ক্রমে দুর্বল হয় নারীর, অবশ্যই আপনি দেখুন যে আমরা মানে বর্তমান সমাজ ব্যবস্থায় ক্ষমতাবান অনেক নারী রয়েছেন, রাজনৈতিকভাবে ক্ষমতাবান নারী রয়েছে, তাদের হাতে হয়তো বা অনেক পুরুষও হেনস্থা হচ্ছে, এটা কোনো অস্বীকার করার কিছু নেই এটার মধ্যে। আরেকটা জিনিস আমি আনতে চাই আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে আমরা বলছি আইনের কথা এবং আমরা বলছি যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা, কিন্তু তারপরে আরেকটা জিনিস রয়েছে যে সেটা হচ্ছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ যদি না করি, ওই যে বললাম যে আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য কিংবা নারী হস্টেল কিংবা নারীদের জন্য ধরুন তারা যদি আরো আয়বর্ধক কাজে জড়িত হতে পারে, সেটা তাদের জন্য প্রশিক্ষণ দরকার। এবং দেখা যায় যে পোশাক শিল্পের বাইরে যারা ধরুন সরকারি কাজগুলি করছে, আপনি তথ্য নিয়ে দেখবেন
সেখানে কোন পজিশনে কাজগুলি করছে, সাধারণত যারা কম আয়ের কাজগুলিতেই করছে। এবং এই যে একটু আগে বললাম যে বাংলাদেশের শ্রমশক্তির 36% নারী, এবং নারীরা আসলে কোন ধরনের কাজ করছে, অনানুষ্ঠানিক কাজগুলি করছে, ইনফর্মাল সেক্টরের কাজগুলি করছে, যেখানে আয় কম, যেখানে চাকরির কোনো নিরাপত্তা নাই এবং কোনো নিশ্চয়তা নাই, সেই ধরনের কাজগুলি করছে। তো সুতরাং আমরা নারীদেরকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে চাই এবং আয় বর্ধককারী কাজে নিয়োজিত করতে চাই। সেই জন্য অর্থ বরাদ্দটা খুব প্রয়োজন। আমাদের এখন দেখা যাচ্ছে যে গত কয়েক বছর থেকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যখন জাতীয় বাজেট ঘোষণা করা হয় তখন একটা নারী বাজেট দেওয়া হয়, অর্থাৎ নারীর উন্নয়নের জন্য সরকার কি কি কাজে অর্থ ব্যয় করবে, এবং সেটা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে ইদানিং দিচ্ছে। কিন্তু এটা খুবই একটা ভালো উদ্যোগ যে মন্ত্রণালয়গুলি দেখিয়ে দিচ্ছে যে তারা নারীর জন্য কি ধরনের প্রকল্প হাতে নিচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা এখনো সীমাবদ্ধতাটা রয়ে গেছে, যে বাজেটের আগে কিংবা বাজেট যখন বাস্তবায়ন হচ্ছে মাঝপথে 6 মাস পরে একটা হিসাব দেওয়া, আসলে যে হিসাবটা দেওয়া হচ্ছে সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হলো। এবং এখানে কিছুটা ধূম্রজাল রয়েছে। ধূম্রজালটা এই জন্য, ধরুন আমি ব্রিজে দেখানো হচ্ছে যে একটা রাস্তার জন্য কিংবা একটা ব্রিজের জন্য নারীদের উপকারে লাগছে এবং এই ব্যয়টা নারীর জন্য বরাদ্দ করা হচ্ছে, কিন্তু রাস্তাঘাট তো শুধু নারী ব্যবহার করে না, এটা সকলের জন্য। সুতরাং এই হিসাবগুলো আরো পুঙ্খানুপুঙ্খভাবে করে দেখার প্রয়োজন রয়েছে। এটা একটা। আরেকটা দেখবে যে নারী এবং শিশু মন্ত্রণালয়ের যে বাজেটটা, সেটা কি বাজেট, মোট বাজেটের 1% এবং তারও কম 1%। এখন তারা বলছেন যে নীতি নির্ধারকরা বলছেন যে আমরা যে মূল বাজেটটা করে থাকি সেটা 26%ই নারী উন্নয়নমূলক, নারীর ক্ষমতায়নের জন্য করছি, কিন্তু সেটা কিভাবে করা হচ্ছে সেটার মধ্যে আমরা আরো স্বচ্ছতা চাচ্ছি। আপনি বলতে চাইছিলেন বোধহয়? না, আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে ফাইন্ডিংস এর মধ্যে যে মেয়েদের অ্যাটিটিউডটা, অনেক মেয়ে চায় না যে এই স্বীকৃতিটা, বাইরে কাজ করতে চায় না, বা ছেলেদেরও তো করেছেন আপনারা। উনি বলছিলেন যে অনেকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি বাইরে কাজ করতে চান, সে বলে আমি করতে চাই না। অনেক কারণে বলে, নানান কারণ দেখায়, হয়তো ঘরের কারণ দেখায় বা তার প্রয়োজন নেই আর্থিকভাবে। এই ইস্যুতে পুরুষদের দৃষ্টিভঙ্গিটা কি পেয়েছেন? পুরুষদের দৃষ্টিভঙ্গিও এরকমই। তারা বলছে যে তারা আসলে, যখন আমরা প্রশ্ন করতে গিয়েছি তখন তো তারা কেউই বলতে চায় না যে তারা নারীরা বাইরে কাজ না করুক, সেটা তারা চায় না। অনেকেই বলছে, বেশিরভাগই বলেছে যে সচেতন হয়েছে তারা, বেশিরভাগ বলছে যে হ্যাঁ, নারীরা কাজ করা উচিত, কাজ করছে, কিন্তু কেন আপনার ঘরের ওরা করছে না? তখন তারা বলছে যে আসলে মূলত পরিবারের দেখাশোনা করার জন্য, কারণ পরিবারের কল্যাণটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আবার যেটা বললাম, অনেকে কিন্তু বলছে যে প্রয়োজন নাই, তারা এখন প্রয়োজন মনে করছে না। অর্থাৎ এখানে একটা প্রয়োজনেরও ব্যাপার রয়েছে। এখন আমাদের অর্থনৈতিক, আমরা তো একটা স্বল্পোন্নত দেশ, আমাদের $1000 মতো, 1000 একটু উপরে পার ক্যাপিটা ইনকাম। তো এখনো আমরা অর্থনৈতিক প্রয়োজনের সাথে শ্রমবাজারে অংশগ্রহণ করাটাকে জড়িত করছি, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক চাহিদা না, একজন স্বাবলম্বী হওয়ার জন্যই কিন্তু সে শ্রমবাজারে অংশগ্রহণ করতে চায়। সেটা আমাদের উন্নয়নের পরবর্তী ধাপ। আমরা এখনো পর্যন্ত এই যে দেখি, গার্মেন্টস শিল্পে দেখি, কিংবা কৃষিতে আসছে, কিংবা আমরা ফর্মাল সেক্টরে বিরাট শ্রমশক্তি, নারী শ্রমশক্তি আসছে, সেটার অনেকটাই কিন্তু অর্থনৈতিক প্রয়োজনে এসেছে। হ্যাঁ, এই প্রয়োজনটার কারণেই তারা এসেছে, এবং যত বেশি আমি যেটা বললাম যে অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারবো, তত বেশি তারা অংশগ্রহণ করতে পারবে। একটু বলবেন যে এর পরের ধাপ কি আপনাদের? মানে আপনারা যে ক্যাম্পেইন প্রোগ্রামটা শুরু করলেন এবং তার একটা গবেষণার ফলাফল পাওয়া গেল হাতে, নেক্সট স্টেপ কি আপনাদের? আসলে এই গবেষণা আমরা অনেক দিন হয়ে গেছে, আমাদের প্রচার অভিযান 1 বছর আগে শুরু হয়ে গেছে। যেটা আমরা আগে যে গবেষণা করা হয়েছিল, শামীম হামিদ যে গবেষণা করেছিলেন, একদম একই, কিন্তু আরো একটু ছোট পরিসরে, নারী কি ধরনের কাজ করছে, কত কাজ করছে, এবং তার সেই অর্থনৈতিক তার মূল্যটা কি, আমরা এটা নিয়ে কিছু প্রচার করেছি আর কি। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা, যেটা আমরা বলতে চাচ্ছি অভিযানে, আমাদের প্রচার অভিযানে, যে নারীর মর্যাদা বাড়াতে হবে, নারীকে সম্মান করতে হবে, কারণ তাকে সম্মান না করার কোনো কারণ নাই। এটাই হলো আমার কথা এবং আমাদের কথা। এবং নারীর সম্মান আসবে কিভাবে? যখন নারী পুরুষের মধ্যে একটা স্বাভাবিক
একটা কি বলবো ইকুয়ালিটির একটা সম্পর্ক হবে, এই কথাই আমরা বলছি। এবং নারীকে একটা মানুষ হিসাবে একজন কি বলবো একটা মর্যাদা সম্পন্ন একটি ব্যক্তি হিসাবে যখন সমাজ দেখবে, এই কথাই আমরা বলছি। আপনি পরের কথা বলছেন, আমরা এই প্রচার অভিযান তো সারা দেশে দেশব্যাপী করছি, সব জায়গায়। বাংলাদেশে অনেক মানুষ, তো সবাইকে জানানো খুবই একটি কাজ। আর আরেকটা কথা বলবো যে মাত্রা আমাদের এখানে সহযোগী সংগঠন যারা আমাদেরকে সাহায্য করছেন এই প্রচার অভিযান করতে। আমরা স্কুল কলেজ সব জায়গায় এই প্রচার অভিযান চালাচ্ছি, সবাইকে এই কথাগুলোই বলছি যেন তারা আবার অন্যদেরকে বলতে পারে। আমরা সরকারের সঙ্গে একটা MOU সাইন করেছি মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে, যে তারা আমাদেরকে সাহায্য করবেন বা তারা এই প্রচার অভিযান ওন করবেন আর কি। এবং তারা কিন্তু খুব মানে আনন্দের সঙ্গে এটাতে ওনারা এগিয়ে এসছেন। এবং তাদের যে বিভিন্ন অফিসগুলো আছে, বিশেষ করে ডিপার্টমেন্ট অধিদপ্তরের অফিস, সব জায়গায় তারা সার্কুলার দিয়ে পাঠিয়েছেন যে এই কথাগুলো বলতে সবাইকে, যে নারীকে সম্মান করতে, নারীর মর্যাদা রক্ষা করতে, নারীর প্রতি সহিংসতা কমাতে এবং মর্যাদা করতে। কারণ নারী এতভাবে অবদান রাখছে, তাকে আর অবমাননা করার কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই। এবং আমরা এইভাবে করতে করতে আরো যতগুলো অন্য প্রচার অভিযান আছে বাংলাদেশে, আরো যেমন আপনি জানেন পারিবারিক সহিংসতা রোধ করার একটা অভিযান আছে, উই ক্যান, আমরাই পারি অভিযান। আমরা চাই প্রত্যেকটা এরকম প্রচার অভিযানের সঙ্গে এটা লিঙ্ক করতে, এবং এটার একটা লিঙ্ক রয়েছে। যেমন প্রচার অভিযান বাল্যবিবাহ বন্ধ করা, বাল্যবিবাহ কিন্তু সহিংসতার সঙ্গে একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। বাল্যবিবাহ কেন হয়? কারণ একটি মেয়েকে নির্ভরশীল বোঝা মনে করা হয়। কেন মনে করা হয়? কারণ সে মনে করে সে কোনো অবদান রাখছে না। এই দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আমরা পরিবর্তন এনে আমরা হয়তো কিছু অর্জন করতে পারবো। প্রচার অভিযানের কিন্তু ফলাফল, ইম্প্যাক্ট এটা দেখা বা ইভ্যালুয়েট করা খুবই কিন্তু কঠিন কাজ। এটা পুরোটা একটা প্রসেস। তো আমরা আশা করছি যে এটা নিয়ে আমরা এক জায়গায়। এবং আরেকটা কথা যে প্রচার অভিযানে অনেক অর্থ লাগে এবং এটা দীর্ঘ মেয়াদী হতে হবে। এই 1 বছর করে আমরা বন্ধ করে দিব বা একটা জরিপ করে একটা গবেষণা, তাহলে হবে না এটাকে। এবং আমরা তাই চাই যে সবাইকে এটার সঙ্গে যুক্ত করতে, আপনাদেরকে, গণমাধ্যম এবং অন্য যারা উন্নয়ন যে সংগঠনগুলো আছে, ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো আছে, আরো উন্নয়ন সংগঠনগুলো আছে, ব্র্যাকের মতন বড় সংগঠন, সবাইকে আমরা একসঙ্গে সম্পৃক্ত করে একটাই কথা আমরা বলতে চাই। আমরা শেষের দিকে ডক্টর ফাহমিদা খাতুন একটু যদি আপনি নীতি নির্ধারকদের জন্য আর কোন সুপারিশ যুক্ত করতে চান। কংক্রিট একটা রয়েছে, সেটা হচ্ছে যে সময় ব্যবহারের যে জরিপ, টাইম ইউজ সার্ভে, BBS 2012 সালে একটা পাইলট পদ্ধতিতে করেছে, পাইলট সার্ভের মতো করেছে ছোট আকারে। আমাদের প্রস্তাবনা হচ্ছে যে BBS এটা বড় আকারে প্রতি বছর সেটা করবে, টাইম ইউজ সার্ভেটা করবে, এবং সেই সার্ভের তথ্যটা আমরা আজকাল তথ্য পাই এবং সেটা যেন রেকগনাইজ করা হয়, প্রথম কথা। দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশ, আমাদের খুবই ভালো একটা খবর হচ্ছে যে সরকারের পক্ষ থেকেও এই গবেষণার কিংবা এই প্রচার অভিযানের সাথে তাদের যে একটা সমর্থন, এবং তারা এটাকে স্বীকার করছেন এবং এটা গুরুত্ব সহকারে নিয়েছেন, ভালো বিষয়। কিন্তু আমরা আরও চাইব যে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে এই যে অ্যাকাউন্টিং পদ্ধতি, নারীর কাজের মূল্যায়নের যে হিসাব করাটা মূল অ্যাকাউন্টিংয়ের মধ্যে আনার জন্য প্রস্তাবনাটা বাংলাদেশ থেকে যাক, বাংলাদেশ এখানে অগ্রণী ভূমিকা পালন করুক, যাতে এই যে জাতিসংঘের যে SNA সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস, এখানে পরিবর্তন আনা যায়, সেটা একটা রয়েছে। আর আরেকটা হচ্ছে যে সরকারের বাইরেও অন্যান্য কাজের ভূমিকা, আপনি দেখেছেন যে বিরাট ভূমিকা, মিডিয়ার তো ভূমিকা রয়েছে, এবং সেই ভূমিকার অংশ হিসাবে আপনার যে অনুষ্ঠান, সেই মাধ্যমে অনেকেই দেখবে, এটা একটা রয়েছে। তারপরে সেখানে যারা অন্যান্য সংগঠন, আন্দোলনকারী সংগঠন, উন্নয়ন সংগঠন, তাদের কথা বলেছেন। আরেকটা হচ্ছে যে ব্যক্তি খাতের কথা, আমরা অনেক সময় ভুলে যাই যে ব্যক্তি খাতের ভূমিকাটা, কিন্তু দেখবেন যে আমাদের উন্নয়নের জন্য ব্যক্তি খাতে কিন্তু মূল, সরকারের আকারের চাইতে ব্যক্তি খাতের আকারটাই সবচেয়ে বড় এবং ব্যক্তি খাতেই কিন্তু এই যে নিয়োজন, কর্মসংস্থান তৈরি হচ্ছে, সেইখানে
ব্যক্তি খাতের আরো বেশি করে এই যে আমরা বলছি নারীদের জন্য যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা, নারীদের জন্য হস্টেল, নারীদের জন্য প্রশিক্ষণ, এগুলো কিন্তু ব্যক্তি খাত থেকে আরো বেশি সহযোগিতা আমরা আশা করছি। শায়না, কিছু যোগ করবেন আমরা শেষ প্রান্তে? আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, অবশ্যই। আমি তো সিপিডিকে অবশ্যই ধন্যবাদ জানিয়েছি আমাদের এই গবেষণা করার জন্য, এবং আশা করছি ভবিষ্যতে একটু যেমন প্রয়োজন হয় এটার আমরা আরো গবেষণা করব। কারণ প্রচার অভিযান শুধু মুখে বললে হবে না, এটা এভিডেন্স বেস করতে হয়, তাহলে কিন্তু মানুষ এটা বিশ্বাসযোগ্য হয়। এবং তাই আমরা চেয়েছিলাম, এবং সিপিডির মতন সংগঠনকে তাই আমরা এটার সঙ্গে যুক্ত করেছি, যে তাদের যে ক্রেডিবিলিটি, তাদের যে প্রোফাইল, এবং এই প্রেশারটা আমাদের সব সময় রাখতে হবে যে সবাইকে জানানো নারী কিভাবে অবদান রাখছে, তার কাজের মূল্যায়ন করা, স্বীকৃতি দেওয়া, এবং তার মর্যাদা আরো বাড়ানো সমাজে, রাষ্ট্রে, সংসারে। অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর ফাহমিদা খাতুন এবং শাহিন আনাম, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, নারীর কাজের স্বীকৃতি, কিছু কাজ নারীরা করেন এখন, উপার্জন করেন, গার্মেন্টসে দেখি আমরা, বিভিন্ন শিল্পে দেখি, কিন্তু সবচেয়ে বড় অবদান যে নারীরা রাখেন, মানে আর্থিক মূল্যে বিচার করলে তাদের কাজের কোনো স্বীকৃতি হয় না। আমরা দেখেও দেখি না, না দেখার ভান করি অনেক সময় হয়তো অনেকেই, এবং এর মূল্য যে যে নারীরা উপার্জন করেন তাদের চাইতে 2-2.5 গুণ বা 3 গুণ বেশি গবেষণা থেকে বেরিয়ে এসছে। এবং এটি হয়তো আর্থিক মূল্যে অনেক সময় এই নারীর অবদানকে বিচারও করা যাবে না বা বিচার করা সমীচীন হবে না, কারণ নারীদের কিছু অবদান আছে যেটি কোনোভাবেই অর্থ দিয়ে তার মূল্যায়ন চলে না, বরং সেটি মূল্যায়ন করতে গেলে কোনো কোনো ক্ষেত্রে সেটি অবমাননা করা হয়। কিন্তু নারীর মর্যাদাটা, এই বিবেচনাটা নেয়া, যে তার অবদানের স্বীকৃতিটা দেয়া, এটি তাকে মর্যাদাবান করে তোলে। এবং নারীকে যদি আমরা মর্যাদাবান করে তুলতে পারি, যেহেতু আমাদের রাষ্ট্রে যে জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে নারী, এবং তাদের এই অবদানকে স্বীকার করবার মধ্য দিয়ে নারীর প্রতি যে সহিংসতা, নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে বৈষম্য, সেগুলো অনেকখানি কমিয়ে আনা সম্ভব। এবং মূল কথা যেটি, সেটি হচ্ছে উদ্যোগটা সমাজকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে, পরিবারকেও নিতে হবে, এবং সমাজের, পরিবারের, ব্যক্তির দৃষ্টিভঙ্গি নারীর প্রতি যেটি আছে সেটি বদলাতে হবে। এবং শ্রমবাজারে আরও নারীকে যুক্ত করবার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, রাষ্ট্রকে সেটি করতে হবে অত্যন্ত দ্রুততার সঙ্গে। যদি আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, যদি আমরা সমাজে শান্তি চাই, সহিংসতা বন্ধ করতে চাই, এবং আমাদের সামাজিক মূল্যবোধগুলো ফিরিয়ে আনবার আলোচনা এখানে হয়েছে, সেটিও খুব জরুরি, এবং এটিও এর সঙ্গে অনেকখানি সম্পর্কিত। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।